আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড-19 24 ঘন্টায় দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 6,305। স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংক্রমণের 257তম দিনে দেশে 117টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 17,531 জনের। এরই মধ্যে শনাক্ত 2,364 জন। মোট শনাক্ত 4,41,159। নতুন 1,934 জন সহ সুস্থ 3,56,722। 24 ঘন্টায় শনাক্তের হার 13.48%। ঢাকা বিভাগে মৃত্যু হার সবচেয়ে বেশি 52.67%। এর পরের অবস্থানে ঢাকা চট্টগ্রামে মৃত্যুর হার 19.46%। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের সব কাজের উদ্দেশ্যই জনকল্যাণে। তাই জনগণের ভোগান্তি কমাতে বাস্তবায়নাধীন সব প্রকল্প সমন্বয়ের তাগিদ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউ থেকে সেতু ভবনের বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব সড়ক উন্নয়ন প্রকল্প শেষ করার নির্দেশও দেন। এই ধীরগতি কাটিয়ে সেতু বিভাগ অংশের মেনটেন্যান্স বিষয়টি জরুরি গুরুত্ব দিতে হবে। সে অংশে জনভোগান্তি আর বলার অপেক্ষা রাখে না। আমি ইতিপূর্বে আপনাদের একাধিকবার বলেছি, সড়কটি যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়ে সচিব মহোদয় বিষয়টি তদারক করার জন্য বলেছিলাম, কিন্তু লক্ষণীয় কোনো অগ্রগতি এখনও নেই। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে 2021 সাল নাগাদ আরও 129টি নতুন স্টেশন স্থাপন করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, পর্যায়ক্রমে সব উপজেলা হবে ফায়ার সার্ভিস স্টেশন। মিনালা দিবা রিপোর্ট। প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি, এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার থেকে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নানা কর্মসূচির মধ্য দিয়ে 21 নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ উদযাপিত হবে। রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানান, আরও 11টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপন পরিকল্পনার কথা। নতুন 232টি ফায়ার স্টেশন চালু করেছে এবং 2021 সাল নাগাদ আমরা আরও 129টি ফায়ার স্টেশন আমরা চালু করতে যাচ্ছি। এ সময় ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এবারের ফায়ার সার্ভিস সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপদ বাংলাদেশ গড়ার রূপকল্পের সঙ্গে সমান তালে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের সাথে জনসাধারণের সম্পৃক্ততা বাড়বে বলেও জানান বক্তারা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। অগ্নিকাণ্ডের 55 ঘন্টা পর বিদ্যুৎ পেল সিলেটের মানুষ, তবে এখনো অন্ধকারে 5% এলাকা। আজ সন্ধ্যায় নতুন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করায় স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। মঙ্গলবার কুমারগাঁও সরবরাহ গ্রিডে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট বিভাগ। বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার দেখা দেয় মহানগর এলাকায়। পানি সংকটের সাথে যুক্ত হয় মোমবাতির আকাল। প্রকৌশলীদের তদারকি ও বিদ্যুৎ কর্মীদের নিরলস পরিশ্রমে পাওয়ার ট্রান্সফরমার মেরামত সম্পন্ন হয়। এরপর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে। এদিকে আগুনের ঘটনা তদন্তে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তদন্ত কমিটি এসেছিলেন, ওনারা আমাদেরকে অনেকে জিজ্ঞাসাবাদ করেছেন, তারা ওনাদের তো তদন্ত কমিটির কাজ করতেছেন। রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট। বিকেলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার ওয়াজিউল আলম চৌধুরী বলেন, পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যার সঙ্গে ডাক্তার আবদুল্লাহ আল মামুনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আনিসুল করিমের পরিবারের সদস্যরাই তাকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি না করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যান বলে জানান তিনি। আর হাসপাতাল থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তাতে ডাক্তার মামুনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানান কমিটির চিকিৎসকরা। এই মামলাটি পুলিশেই
তদন্ত করছে এবং তারাই চালাচ্ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন বা আমরা অনুধাবন করি যারা নিজেরাই মামলা চালাচ্ছে তাদের তদন্তটা কতটা নিরপেক্ষ হবে সেটা আমাদের কাছে প্রশ্ন। সুতরাং আমরা বিচার বিভাগীয় তদন্তের উপর নির্ভর করতে চাই। পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার অথবা সোমবার ঘোষণা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব জানান কয়েক দফায় পৌর নির্বাচন হবে। প্রথম দফায় ভোট গ্রহণ ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে বলেও জানান ইসি সচিব। করোনার কারণে নির্বাচন পেছানোর কোনো সিদ্ধান্ত নেই কমিশনের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে ডিসেম্বরে। মানে আমাদের যে শিডিউল টাইম আছে, যেভাবে মানে মেয়াদ আছে, সেই হিসেবে আমাদের মানে কমিশন শিডিউল অনুমোদন করে দিলেই এটা রবি সোমবারের মধ্যে ঘোষণা করতে হবে আমাদেরকে। ডিসেম্বরের শেষ সপ্তাহ 25 থেকে 27-28-এর মধ্যে শুরু করা উচিত। প্রায় 14 বছর পর আবারও ঢাকা নিউ ইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান চুক্তি সইয়ের পর আরও কিছু প্রক্রিয়াও এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 2021 সালের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ডানা মেলবে বিমান। জসিম জুয়েলের রিপোর্ট। 1993 সালে নিউ ইয়র্কের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করে বাংলাদেশ বিমান, কিন্তু 2006 সালে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ক্যাটাগরি 2-এ নামায় মার্কিন নিয়ন্ত্রণ সংস্থা FAA। পরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরাসরি উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। তবে FAA এর শর্ত পূরণ করে 30 সেপ্টেম্বর আবারও উড়োজাহাজ চলাচলে চুক্তিবদ্ধ হয়েছে দুদেশ। মুক্ত আকাশ নীতির ভিত্তিতে চুক্তি অনুযায়ী উভয় দেশ যে কোনো সংখ্যক উড়োজাহাজ সংস্থাকে দুদেশের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অডিট মিটিংয়ের বিষয়ে আলোচনা চলছে। করোনার কারণে বৈঠকটি হয়নি। এটা সহসে একটা অনলাইন মিটিং হবে আমাদের FAA এর সাথে। FAA এই মিটিংটা হয়ে গেলে তখন তাদের একটা টিম আমাদের দেশে এসে আমাদেরকে এখানকে আমাদের যে সার্টিফিকেশনটা দরকার আছে ওইটা করাটা বাকি আছে। এটা যখন হয়ে যাবে তখন আমাদের দুই দেশের ভিতরে যাতায়াতের একটা মানে ব্যবস্থা হবে। আমাদের যেটা টার্গেট ছিল যে আমরা 2020 সালেই চালু করব, তো হয়তো 2021 সালের বিগিনিংয়ে আমরা চালু করতে সক্ষম হব। অডিট মিটিংয়ের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আলাদা একটি অনুমতি নিতে হবে। এ বিষয়ে বিমান এবং বেবিচক একসঙ্গে কাজ করছে। বিমানেরকে আলাদাভাবে পারমিশনের একটা ব্যাপার আছে, তো এইগুলো আমরা একসাথে কাজ করতেছি। বিমানও কাজ করতেছে আর আমরাও FAA এর সাথে কাজটা করতেছি। সিভিল এভিয়েশনের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি। এটা যখনই আমেরিকা এয়ারপোর্টকে এটা কনফার্ম করবে সাথে সাথে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। 1 মাসের মধ্যে সবকিছু সুরাহা করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাসখানেকের ভিতরে FAA এর ব্যাপারটা আমরা একটা মিটিং করতে সম্ভব হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পলাতক পিকি হালদারকে দেশে ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চায় হাইকোর্ট। বিশ্বে করোনায় মৃত্যু 13,55,000। দ্বিতীয় ধাপের পরীক্ষায়ও সফল অক্সফোর্ডের ভ্যাকসিন। খবর আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অর্থ আত্মসাৎ করে পলাতক প্রশান্ত কুমার হালদার পিকি হালদারকে দেশে আনতে এবং গ্রেফতারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দুদককে 10 দিনের মধ্যে জানাতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শতপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেয়। পিকি হালদারকে দেশে ফিরিয়ে আনতে কিংবা গ্রেফতারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে ব্যাখ্যা জানতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও ঢাকা জেলা প্রশাসককে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে দুদককে নির্দেশ দেওয়া হয়েছে লিখিত আকারে বিষয়গুলি হাইকোর্টকে অবগত করার জন্য। টোটাল কেসের অবস্থা কি সে ব্যাপারে কোর্ট জানতে চেয়েছে। বিষয়টি আমি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেছি। কোর্ট মন্তব্য করছে একটা লোক হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাকে মানে বিদেশ থেকে কেন গ্রেপ্তার করা হবে না? এটা তো কারণ মগের মূল লোক না।
নারায়ণগঞ্জে গুদামে রঙের কাজ করার সময় সেফটি বেল্ট ছিঁড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। বিকেলে বন্দর থানার একরামপুর এলাকায় আকিজ সানশাইন ফ্লাওয়ার মিলের গুদামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুর থেকেই গুদাম ঘরে রঙের কাজ করছিল বন্দর চিতাশাল এলাকার রাজু ও ফতুল্লার সস্তাপুরের অন্তর্দাস। একসময় সেফটি বেল্ট ছিঁড়ে মৃত্যু হয় তাদের। চট্টগ্রামের ফটিকছড়িতে গড়ে ওঠা চা বাগানকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি আর পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাগান মালিকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চা বোর্ড বলছে চট্টগ্রামের 22টি চা বাগানের মধ্যে 17টির অবস্থান ফটিকছড়িতে। বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে গড়ে উঠেছে এসব চা বাগান। গেল বছর এসব চা বাগানে চা উৎপাদিত হয়েছে 60 লাখ কেজি, এবার লক্ষ্যমাত্রা 70 লাখ কেজি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 10 থেকে 15% চা বেশি উৎপাদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত মজুরি আর সুযোগ সুবিধা না থাকায় চা বাগান শ্রমিকদের মধ্যেই অসন্তোষ তৈরি হচ্ছে বলে জানান চা শ্রমিক নেতৃবৃন্দ। চা বাগানের মালিকরা চাচ্ছে এখন ধানি জমিনগুলি শ্রমিকদের থেকে উদ্ধার করে নিয়ে নিতে। এখন যদি এই ধানি জমিন যদি নিয়ে যায় তাহলে একদম অসহায় হয়ে যাবে আমাদের চা শ্রমিকরা। চা বোর্ড বলছে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের চায়ের উৎপাদন ভালো হয়েছে। এগিয়ে আছে প্রতিবেশী দেশ ভারত থেকে। গেল অর্থ বছরে রপ্তানি হয়েছে 16 লাখ কেজি, যা আগের বছরের চেয়ে 261% বেশি। প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল কৃষি জাতীয় পণ্য বন্ধ রাখা যাবে না, সেই প্রেক্ষাপটে আমরা এটা কৃষি পণ্য হিসেবে চালু রাখছি এবং চালু রাখাতে আমাদের কিন্তু এখন বেশ ভালো উৎপাদন হচ্ছে। চা শিল্পের উন্নয়নে সরকারকে আরও উদ্যোগী হওয়ার কথা বলছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ। জোট চা শিল্প এগুলি আমাদের আদি, এটা তো আমাদের অরিজিন। এগুলির উপর আমাদেরকে আরও বেশি এনকারেজ দিতে হবে যাতে এগুলি এক্সপোর্ট হয়। সরকারের প্রণোদনা পেয়ে এগুলি যাতে আরও ভালো কোয়ালিটি করতে পারে সেই কাজটা করতে হবে। সরকারি সহায়তা বাড়ানো হলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াবে বলছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সাতক্ষীরার দেবহাটার ইছামতি হল মার্কেটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পারুলিয়া বাজার উপশাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপশাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। সাইবার অপরাধ থেকে শিশু ও কিশোরদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে ওই পুরস্কার দেয় কিডস রাইটস নামের একটি সংগঠন। বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সাদাতের হাতে ক্রেস্ট ও স্বর্ণ পদক তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস.এ. মাহবুবুল আলম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, ওয়ালটন গ্রুপের পরিচালক সাবিহা জারিন অরনা এবং নিশাত তাসনিম সূচি। অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে সাদাত রহমানের প্রতিষ্ঠিত নড়াইল ভলেন্টিয়ার্সকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্কুল খুলে শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চায় না বললেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিনের জন্য দেওয়া হয়েছে আগাম বুকিং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলায় মজনুর যাবজ্জীবন রায়ে সন্তুষ্ট বাদী পক্ষ। চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ভটভটি উল্টে 8 জন নিহত, আহত 5। জাতির পিতার ভাস্কর্য স্থাপনের বিরোধিতায় ক্ষুব্ধ শিল্পী সমাজ, রাষ্ট্রবিরোধী হুমকি বলছেন বিশ্লেষকরা।
এবং রোহিঙ্গা সংকট সমাধানে চতুর্থবারের মতো জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 20 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 লাইভ। পরের সংবাদ রাত 1টায় দেখা আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।